ওর একটা হ্যালো, এই যে মাইক্রোফোনে সমস্যা হচ্ছে নাকি? মাইক্রোফোন সমস্যা না। নেট পাচ্ছে না ভাইয়া। নেটে সমস্যা দিচ্ছে, মানে স্লো কালেকশন দিকে স্লো কানেকশন। কোনটা কানেক্ট হয়েছে এটা? 5G তো। ওরে পাচ্ছে না ভাইয়া। নেটে সমস্যা দিচ্ছে, মানে স্লো কালেকশন দিকে স্লো কানেকশন। থাকুক থাকুক। আচ্ছা তোমরা একটু দেখো তো তোমাদের এই কাছে সাউন্ড ঠিকঠাক মতন যাচ্ছে কিনা দেখো। সাউন্ড ঠিকঠাক মতন গেলে আমাকে বলো, হ্যাঁ? আচ্ছা সব ক্লিয়ার দেখা যাচ্ছে বলো, তারপর আমি আসছি সামনে। এবার একটু সবাই শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। হ্যাঁ একটু শেয়ার করে দাও। আমি দু একটা জায়গায় একটু শেয়ার করি, যারা একটু। সব ক্লিয়ার দেখা যাচ্ছে?
আচ্ছা তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও যাতে ওই সবাই একটু পেয়ে যায়। হ্যাঁ আমি সবাইকে একসাথে এখন দিতে পারছি না, নেট একটু স্লো, কি কারণে স্লো এটা পরে একটু ফিক্স করবানি। হ্যাঁ দেখো আচ্ছা আমি শুরু করে দেবো। হ্যাঁ একটু 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 ধৈর্য ধরো, যেহেতু প্রথম ক্লাস তো আমার একটু লিঙ্ক গুলো দিতে হচ্ছে। ওকে কই আমার কোচিং এর স্টুডেন্ট গুলা কই? ওরা ওরা থাকলেই তো শুরু করে দিতাম। সবাইকে একটু ডাক দাও ওই মেসেঞ্জার গ্রুপ আর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে একটু বলো যাতে একটু দ্রুত আসে। হ্যাঁ হ্যাঁ ফাল্গুন লিখছে ভাইয়া লাইভ কিন্তু আমিও দেখছি। হ্যাঁ দেখো দেখো লাইভ তো দেখছো, আমি দেখা যাচ্ছে এখানে। আমার পুরাতন স্টুডেন্ট গুলো মানে যারা অলরেডি পার হয়ে গেছে তারা দেখছে, আর তোমরা বাকি এখন কোথায়? যাদের দরকার তারা এখনো আসেনি। আচ্ছা যাক এবার আনুষ্ঠানিকভাবে একটু শুরু করি, ঠিক আছে? সবাইকে স্টার কোচিং পরিবারের পক্ষ থেকে আগে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ওকে, তো আজকে একটু টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, আমি ফিক্স করে নেবো সমস্যাগুলো। এখন আমরা আমাদের মূল যে টেক্সট আজকে আমাদের আজকের পার্ট হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, মূলত আমি আজকে কাদের ক্লাস নেব, বিশেষ করে আমি এই লাইভ সেশনটা আয়োজন করেছি আমার কোচিং এর যারা স্টুডেন্ট আছে টেস্ট পরীক্ষার সামনে বা এইচএসসি দিবে, তো তাদের জন্যই আজকে আমার লাইভ সেশনটা শুরু আর কি। যেহেতু কোচিং এ পর্যাপ্ত সময় পাওয়া যায় না, এই জন্য ভাবছিলাম যে কোচিং এর পাশাপাশি আমি যদি একটু বাসায়ও তোমাদেরকে সময় দিতে পারি অনলাইনের মাধ্যমে তাহলে সেটা ভালো হবে, যেহেতু ওখানে অনেক চাপ বেশি। এই কারণে দেখো, তো মোটামুটি এই রাইট ফর্ম ভার্বস এর যে নিয়ম কানুন যেগুলো শেখানোর তোমাদের শিখিয়ে ফেলেছি। এই ক্লাসটা যে শুধুমাত্র আমার স্টুডেন্টসদেরই কাজে লাগবে এমন না। এতদিন যারা এইচএসসি এর জন্য অন্যান্য জায়গায় বা মোটামুটি একটু পড়াশোনা করেছো তারা আজকে এটা একটু দেখলে বুঝতে পারবা। ওকে, তো এইখানে আমি অলরেডি কোনো একটা বোর্ড কোশ্চেন সম্ভবত এটা আমি তুলে ফেলছিলাম একটু আগে লাইভটা শুরু করার আগে। আর যদি এখানে কোনো শুনতে প্রবলেম হয় আমাকে বলবা, আমার হাতে একটা ফোন আছে, এই ফোন দেখে আমি দেখবো কারো যদি শুনতে সমস্যা হয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখানে কমেন্ট করবা, ঠিক আছে? এবার তোমরা জাস্ট একবার শেষবারের মতন রেসপন্স করো এই শোনা ঠিক মতন যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাইকে স্টার কোচিং পরিবারের পক্ষ থেকে প্রথম ক্লাস। ওকে, প্রথম ক্লাস। আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করে রাখি এখানে, আরেকটা জিনিস যে আমার কিন্তু এটা মূলত কোচিং এর পেজ না ছিল না, এটা আমার একটা পার্সোনাল পেজ ছিল। এখানে আমি বিনোদনের অনেক নিজে একটু কবিতা টবিতা লিখে একটু আবৃত্তি করতাম। তো মূলত আমার যে মূল যে শিক্ষার যে পেজটা ওই পেজে আসলে লাইক কমেন্ট কম, কিন্তু এগুলাতে আবার লাইক কমেন্ট আবার হচ্ছে ফলোয়ার একটু বেশি। এই কারণে আমি এটাতেই আসলাম যাতে একটু রিস্ক ভালো পাই সবার কাছে।
তবে আমরা সবাই একটু শেয়ার করে দিই, শেয়ার না করলে কিন্তু মজা লাগে না আসলে। ওকে, দেখো তাহলে আমি শুরু করছি আল্লাহর নামে। দেখো এখানে কি বলছে। প্রথমে এই কোশ্চেনটা আমি আগে বলেছি, যেটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। এই বোর্ড কোশ্চেনটা আমি তুলেছিলাম একটু আগে। এটা হচ্ছে কি প্যারেন্টস নিয়ে। আমরা জানি প্যারেন্টস মানে হচ্ছে কি পিতা মাতা, তাই না? তো রাইট ফর্ম ভার্ব শেখার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা, যে প্যাসেজটা আমাদের দেয়া থাকবে, এই প্যাসেজটা আসলে কোন টেন্সে দেয়া আছে তো সেটাই আমাদের বুঝে নিতে হবে। দেখো এখানে খুবই সাধারণ ভাবে যদি আমরা একটু টেকনিক খাটাই তাহলে কিন্তু বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে। এখানে বলছে প্যারেন্টস ড্যাশ বি ব্লেজিং অফ গড টু আস। তাহলে এখানে ব্লেজিং মানে তো আশীর্বাদ, তাই না? বলছে পিতামাতা আল্লাহ প্রদত্ত আমাদের জন্য আশীর্বাদ আর কি। ওকে, আমাদের কাছে হচ্ছে আশীর্বাদ। ওয়েন এ চাইল্ড ড্যাশ, যখন একটা এখানে বেয়ার আছে, বেয়ার বেয়ার মানে হচ্ছে কি, বেয়ারের কয়েকটা অর্থ আছে। এখানে শব্দটা হচ্ছে কি বেয়ার। মূলত যখন রাইট ফর্ম ভার্ব করবো এই শব্দগুলো আমাদের একটু জানতে হবে, যে ভার্বগুলো আমাদের জানতে হবে। এই বেয়ার, এই বেয়ারের অর্থ হচ্ছে কি জন্ম দেয়া বা সন্তান প্রসব করা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে এখানে জন্মানোর কথা বলা হয়েছে। ওকে, এইবার দেখো প্যারেন্টস বা পিতামাতা, পিতামাতা তো এখন পৃথিবীতে আছে, তাই না? যেহেতু এখানে পিতামাতাকে নিয়ে বলছে, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সেই হবে। তাছাড়া আরো কয়েকটা ক্লু তোমরা এখান থেকে পেয়ে যাবা, এর মধ্যেই পেয়ে যাবা। ওকে, এর মধ্যে কয়েকটা ক্লু পেয়ে যাবা, যেটা অতীতের কোনো ঘটনা যেহেতু না, সেহেতু এটা বর্তমানের একটা বিষয়। তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এই প্যাসেজটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, দেখো প্রথমে এখানে বলা হয়েছে প্যারেন্টস, আর এখানে আছে বি। প্যারেন্টস এর পরে এখানে বি আছে। তো বি থাকলে আমরা জানি বি এর মধ্যে কি কি আছে, এম, ইজ, আর অজ বা ওয়ার। অজ আর কি একটা ওয়ার। তো আরো একটা আছে যে বিন, বিন। ওকে, তাহলে এখানে কিন্তু এম ইজ আর আছে, অজ ওয়ার আছে, তাই না? তো এম ইজ আর, এখানে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে করছি এজন্য এখানে অজ ওয়ারটা লাগবে না। এখানে এম অথবা ইজ অথবা আর এখানে একটা বসবে। এখন আমাদের দেখতে হবে যে প্যারেন্টস, প্যারেন্টস মানে কয়জন? প্যারেন্টস মানে হচ্ছে কি দুইজন, পিতামাতা দুইজন, মানে একের অধিক। তো একের অধিক যখন থাকবে তখন আর ইজ বসার সম্ভাবনা নেই। আর এম তো শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে। তো এম যেহেতু শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বসে, এই জন্য এম আগেই কাটা। ওকে, আর যেহেতু এখানে পিতামাতা দুইজন, তো দুইজন মানুষ, তো দুইজন মানুষ, তাহলে যেটা বেশি অক্ষর আছে যেখানে ইজ আর এর মধ্যে সেটাই বসবে। তো দুইজনের মধ্যে যেহেতু দুইজন, একজনের বেশি, একজন হলে কি বসে, ইজ বসে, আর একজনের বেশি হলে কি বসবে, আর বসবে। এই জন্য এখানে বি এর জায়গায় প্রথমে এখানে আর অ্যান্সার আসবে আমাদের। আশা করি এটা বুঝতে পারছো। দেখো প্রথমটা কি তোমরা বুঝতে পারছিলে? এটা খুবই সহজ ছিল, তাই না? তোমাকে একটু কমেন্ট করে জানাও দেখি কে কি লিখেছে। প্রথমটা যদি হয়ে যায়, সবাই সবাই লেখো একটু ডান। প্রথম এই নাম্বারটা যদি সবাই বুঝতে পারো তাহলে এখানে ডান লেখো, ডান কমেন্টের সময় ডান লেখো যদি এই নাম্বারটা বুঝতে পারো। সবাই সবাই তোমরা যেন আবার এই যে পড়া বাদ দিয়ে আমি কবিতার কথা বলেছি বলে আবার যেন কবিতা দেখতে যেও না, হ্যাঁ, কবিতা শুনতে যেও না। যদি এটা বুঝে থাকো সবাই একটু ডান লেখো, তারপর আমি পরেরটা যাচ্ছি। ওকে ওকে ওকে, দেখো ডান। এবার দেখো তাহলে প্যারেন্টস প্রথমটা কিনা আর, ব্লেজিং অফ গড টু আস, তার মানে পিতামাতা হচ্ছে কি যে সৃষ্টিকর্তার তরফ থেকে আমাদের জন্য আশীর্বাদ। এই ব্লেজিং শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ। মনে রাখবা ব্লেজিং শব্দের যে বিপরীত শব্দ বা অ্যান্টোনিম যেটা আছে, সেটা হচ্ছে কার্স। এটা অনেক সময় কাজে লাগে নেগেটিভ করার সময়। ওকে, নেগেটিভ করার সময় এটা কাজে লাগে। দেখো when a child bear, আচ্ছা যখন একটা সন্তানকে কি করা হয় বা একটা বাচ্চাকে জন্ম দেওয়া হয়। আচ্ছা তোমরা কি তোমরা তো জানো তাই না যে বাচ্চা কখনো একা একা জন্ম নিতে পারে না, এটা তাকে জন্ম দেওয়া হয়। তার মানে জন্মানোর কাছে তার কোনো হাত নেই। আর যখন সাবজেক্ট নিজে না কাজ করবে, এখানে সাবজেক্ট কোনটা, when a child bear, যখন একটা শিশুকে কি করা হয়, জন্ম দেওয়া হয়। এখানে সাবজেক্ট হচ্ছে কি চাইল্ড, সাবজেক্ট কি চাইল্ড। তোমাদের একটা জিনিস হয়তো জানা আছে বা আমি তোমাদের বলেছিলাম, যারা আমার কাছে পড়ো তারা কিন্তু ভালোই জানো যে এ চাইল্ড মানে এখানে যখন সাবজেক্ট থাকবে আর সাবজেক্টের পরে যখন একটা ভার্ব থাকবে,
আমি তোমাদের বলছিলাম সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের বেলায় তিনটা জিনিস হতে পারে। কয়টা জিনিস হতে পারে? তিনটা। হয় সেটা যেটা আছে, যে ভার্বটা আছে ওইটাই বসবে, হয় কি ওইটাই বসবে, তা না হলে কি হবে এস বাই এস যোগ হবে, আর না হলে হচ্ছে কি প্যাসিভ হবে। না হলে কি হবে? প্যাসিভ হবে। এবার আমি বলছিলাম যখন একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে হয় এটাই বসবে, না হলে এস বাই এস যোগ হবে, না হলে প্রেজেন্টের প্যাসিভ হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই না? তাহলে এবার এবার কখন এস বাই এস হবে বা কখন ওইটাই বসে যাবে? যখন এই সাবজেক্ট নিজে কাজ করবে। এখানে এই চাইল্ড আছে, চাইল্ড, এই চাইল্ড মানে জন্ম দেওয়ার কাজ যদি চাইল্ডটা করে তাহলে হয় এটাই বসবে, না হলে এস বাই এস যোগ হবে, তাই না? আর যদি এই চাইল্ড জন্ম দেওয়ার কাজ না করে, মানে সাবজেক্ট জন্ম দেওয়ার কাজ না করে, তাহলে এখানে প্যাসিভ হবে, প্রেজেন্টের প্যাসিভ হবে। এবার একটু খেয়াল করো, এই চাইল্ড বেয়ার, একজন চাইল্ড কি জন্ম, বা একজন চাইল্ড বলতে তো শিশু বোঝাইছে, তো শিশু কি আসলে জন্ম দিতে পারবে? পারে? এখানে শিশু তো জন্ম হওয়ার কথা বলেছে, তার মানে কি জন্ম নেওয়ার কথা বলেছে, তাকে জন্ম দেওয়া হয়েছে। যেহেতু এখানে সাবজেক্ট নিজে কাজ করেনি, তার মানে আমার এখানে প্যাসিভ করতে হবে। আর প্রেজেন্টের যে প্যাসিভটা আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের যে প্যাসিভটা আছে, ওইটার নিয়ম হচ্ছে এমন যে এম ইজ আর, আর এরপর হচ্ছে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না? এইবার আমার দেখতে হবে যে চাইল্ডের সাথে এম বসে, ইজ বসে নাকি আর বসে। আমি আগেই বলেছি এম শুধুমাত্র বসতে পারবে কার ক্ষেত্রে? আয়ের ক্ষেত্রে, তার মানে এটা আগেই কাটা। এইবার যদি একটা হয় বা একজন হয় সেক্ষেত্রে হচ্ছে ইজ বসে, যেহেতু এখানে এই চাইল্ড একজন আছে এই জন্য এখানে আরো কাটা, এই জন্য ইজ হবে। ইজ হওয়ার পরে এবার কি লাগবে? ভার্বের 3 নাম্বার ফর্ম। এবার বেয়ারের 3 নাম্বার ফর্ম হচ্ছে কি বর্ন। তাহলে এখানে কি হবে? বর্ন হবে। এখানে ইজ দিয়েছি কেন? কারণ বর্তমানে বোঝাইতে বলে, বলছে যখন একজন শিশুকে জন্ম দেয়া হয় দেয়ার জয়স নো নো বাউন্ডস আছে। এবার দেখো তো এখানে কি বলছে? দেয়ার জয়স মানে কি, যখন একটা শিশু জন্ম হয় বা জন্ম দেয়া হয় তাদের যে আনন্দের কোনো সীমা থাকে না, তাই না? এখানে জয়স, এখানে সাবজেক্ট এখানে দেয়ার জয়স, তাই না? এবার দেয়ার জয়স কয়টা? জয়স মানে আনন্দ, আনন্দকে এখানে একটা আনন্দকে বোঝাইছে নাকি অনেক আনন্দকে বোঝাইছে? জয় যখন একা থাকবে তখন এটা দ্বারা একটা আনন্দ বোঝাবে, তাই না? আর যখন অনেকগুলো থাকবে তখন এখানে কি এস থাকলে অনেকগুলো বোঝাবে। তাহলে যেহেতু এখানে জয়স আছে, জয়স অনেকগুলো আছে, তাহলে এখানে আমাদের কি হবে? আমরা কিন্তু আগে শিখেছি যে যখন হচ্ছে কি এস বাই এস যোগের শর্ত 3টা, এস বাই এস যোগের শর্ত কয়টা? 3টা। এইখানে নোজ হতো কখন? যদি এখানে জয় থাকতো। বিষয়টা বুঝতে পেরেছো? এইখানে নোজ তখনই হতো তখন এখানে জয় থাকতো। যেহেতু এখানে জয়স আছে মানে একটার বেশি আনন্দকে বোঝাইছে, এই জন্য এখানে আমাদের এস বাই এস আর হবে না, এখানে নো নোই বসে যাবে। দেখো এই যে এ বি সি পর্যন্ত যদি বুঝে থাকো আমাকে একটু বলো। এ বি সি পর্যন্ত বুঝে থাকলে একটু ডান লেখো, লেখো যে এ বি সি ডান। এবিসি ডান লেখো। শেয়ার করো, শেয়ার করছো না কেন? দ্রুত শেয়ার করো। এবিসি ডান না লিখলে মানে বা এটা আমি রেসপন্স না পারলে আমি মনে করবো যে আমি কিছু শোনা যাচ্ছে না। দ্রুত 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 ডান লেখো। এবিসি ডান আছে, এবিসি ডান। ওকে ওকে, একজন পাইছি, একজন, আর বাকিটা বুঝিনি। আচ্ছা একটা তথ্য দিয়ে রেখি, হ্যাঁ এবিসির কথা যখন কি দুজন লিখেছে, দুজন লিখেছে, এবিসি ডান না লিখলে হবে না। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে
ও এবিসি বললাম না, এবিসি নিয়ে একটা তথ্য দিই। এই এবিসি এটা হচ্ছে একটা ইডিয়ম, হ্যাঁ, এটা বাগধারা, ইংরেজি বাগধারা। এই এবিসি মানে হচ্ছে কি প্রাথমিক জ্ঞান, মাথায় রাখবা। এই প্রাথমিক জ্ঞান মানে না তোর এবিসি কোনো নলেজই নেই, যা তুই ফালতু। যার হচ্ছে কি মোটামুটি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যার একটু ধারণা নেই, তাকে আমি কি বলবো, তোর এবিসি নিয়ে কোনো কি নেই, কোনো ধারণাই নেই। এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, এটা মনে রাখবা। ইংরেজি অনেক মজার, হ্যাঁ, যদি একটু বুঝে বুঝে পড়ো। আবার কিছুটা অদ্ভুত, যেমন দেখো আমি একটা ইউটিউবের কথা বলি। এই যে ব্ল্যাক শিপ, ওকে, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কি, ব্ল্যাক শিপ মানে হচ্ছে কি কুলাঙ্গার। কুলাঙ্গার এটা কোনো মানা যায়? ব্ল্যাক শিপ মানে কুলাঙ্গার, মানে শিপ যদি ব্ল্যাক হয় সেটা কুলাঙ্গার হয়ে যাবে। এটা অদ্ভুত একটু, হ্যাঁ। আবার আছে কি মানে বুঝি না ওরা কিভাবে কি করে। একটা আছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট, আর আছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে বোঝায় লিখিত ভাবে। তবে এখানে মনে হয় সম্ভবত এমন যে হোয়াইট বলতেছে সাদা কাগজকে বোঝায়, আর ব্ল্যাক বলতেছে কি কালি, কালিকে বোঝায়, ইঙ্ককে বোঝায়। এই জন্য তো ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিত ভাবে হয়, লিখিত ভাবে হয়। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, এবার আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি। ওকে, দেখো তাহলে আশা করি এই যে এবিসি সবার ডান, এটা হয়ে গেল। দেখো, দে স্টার্ট think how to nurse and dash their children up. আচ্ছা, এখানে দেখো কিছু জিনিস বোঝার আছে। তো আমি তোমাদের কিন্তু একটু আগে বলছিলাম যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে, এখানে কি দের পরে কি আছে, এখানে ভার্ব স্টার্ট আছে, হ্যাঁ। দে স্টার্ট মানে হচ্ছে শুরু করা, তারা শুরু করে, তাই না? তো আমি তোমাদের বলছিলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, তাহলে এখানে তিনটা জিনিস হতে পারে। কয়টা জিনিস হতে পারে? তিনটা জিনিস। হয় এর সাথে এস বাই যোগ হবে, না হলে এটা এভাবেই থাকবে, না হলে কি হবে, না হলে প্যাসিভ হবে। ওকে, এবার যদি নিজে নিজে কাজ করে তাহলে দুইটা জিনিস হতে পারে। যদি নিজে নিজে কাজ করে, যদি দে নিজেই কাজ করে, দে মানে কি তারা, তারা শুরু করে। এবার এখানে বুঝতে হবে তারা শুরু করছে কিনা। দে স্টার্ট থিঙ্ক হাউ টু নার্স এন্ড ব্রিং দেয়ার চিলড্রেন আপ। আচ্ছা, তারাই তো তাদের বাচ্চা বা সন্তানদের নিয়ে ভাবতে শুরু করে, তাই না? তারা নিজেরাই করে। তো নিজেরাই যখন করবে তখন এখানে অপশন হচ্ছে দুইটা, হয় এর সাথে এস বাই এস যোগ হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, না হলে কি হবে, না হলে হচ্ছে এটাই বসে যাবে। এবার এস বাই এস এর শর্ত আছে মোট তিনটা। এস বাই এস এর শর্ত মোট কয়টা? তিনটা। যদি ওই তিনটা শর্ত মিলে যায় তাহলে এস বাই এস যোগ হবে, না হলে যোগ হবে না। এবার ওই শর্ত তিনটা আমি আবার একটু মনে করাই দিচ্ছি। এস বাই এস যোগের শর্ত আছে তিনটা। একটা হচ্ছে কি সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়া লাগবে, প্রথম শর্ত এটা। দুই নাম্বার শর্ত হচ্ছে কি সেন্টেন্সটাকে থার্ড পারসন হওয়া লাগবে। আর তিন নাম্বারটা কি এটা সিঙ্গুলার হতে হবে। যদি এই তিনটা শর্ত তিনটাই মিলে যায় তাহলে এস বাই এস যোগ হবে। এবার তোমরা আমাকে বলো এখানে কি তিনটা শর্ত মিলেছে? একটু কমেন্ট করে জানাও এখানে তিনটা শর্ত মিলেছে কিনা, আমার একটু বলো, বলো তিনটা শর্ত মিলেছে কিনা। সবাই একটু শেয়ার করে দিই, যারা শেয়ার করোনি। আমি কিন্তু কালকে কালকে না সরি পরশুদিন কোচিং আসবার, আমি দেখবো যে কে কয়টা শেয়ার করেছো। ওকে, যদি আমি দেখি যে তোমাদের শেয়ার করা নেই, খবর আছে সবগুলোর। এখানে তিনটা শর্ত মিলেছে কিনা একটু আমার বলো। যে এখানে দের পরে স্টার্ট আছে, তাই না? এখানে কি এস বাই এস যোগ হবে কি হবে না সেটা আমার বলো। এখানে এস বাই এস যোগ হবে কি হবে না সেটা আমার বলো। এস বাই এস যোগ হবে কি হবে না সেটা আমাকে এক্ষুনি বলো, এক্ষুনি বলো, এক্ষুনি বলো। দুইটা মিলেছে, আচ্ছা তাহলে কি এস বাই এস যোগ হবে? আমি কি বলছিলাম, এস বাই এস যোগের জন্য তিনটা শর্তই মিলতে হবে, তাই না? তো তিনটা শর্ত যদি না মেলে আমরা জীবনেও এখানে এস বাই এস দিতে পারবো না, তাই তো? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু এখানে কি আছে দে স্টার্ট থিং, তাই তো? যেহেতু এখানে দুইটা শর্ত মিলছে, খেয়াল করো এইটা প্রেজেন্ট টেন্সে আছে, আমি আগে বলেছি, তাই না? তার মানে একটা শর্ত এখানে মিললো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা শর্ত মিললো। আর দে হচ্ছে থার্ড পারসন। আমরা জানি পারসন কয় প্রকার, পারসন তিন প্রকার। কি কি?
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসনের মধ্যে কোন কোন সাবজেক্ট আছে? ফার্স্ট পারসনের মধ্যে আছে আই এবং উই। সেকেন্ড পারসনে কি আছে? ইউ আছে। আর বাদ বাকি যত কোটি, যত মিলিয়ন, যত ট্রিলিয়ন সবকিছুই কিন্তু আমার থার্ড পারসন। তো সেই হিসাবে যেহেতু দে, আই, ইউ এর মধ্যে নেই, তার মানে এটা হচ্ছে কি থার্ড পারসন। ওকে, এবার দে মানে কি? তারা। তারা নিশ্চয়ই একজনের বেশি, আর একজনের বেশি হলে সেটা কখনোই সিঙ্গুলার হতে পারে না। এই জন্য তিনটা শর্তের মধ্যে দুইটা শর্তের ভিতরে একটা মেলে নেয়। এই জন্য এখানে এস বাই এস যোগ হবে না, এখানে স্টার্টই বসে যাবে। স্টার্ট। দেখো দি স্টার্ট। এবার তোমাদের আরো একটা নিয়ম শেখাইছিলাম। একই সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে শেষের ভার্বের সাথে, একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে সেটা শেষেরটার সাথে আইএনজি যোগ হয়। আমি কি বলছিলাম? একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, এখানে স্টার্ট একটা ভার্ব আছে আর থিঙ্ক একটা ভার্ব আছে, তাহলে শেষের ভার্বের সাথে আইএনজি যোগ হয় সাধারণত। এখানে মাঝে মাঝে কিন্তু ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস মূল ভার্ব। একটু মনে করাই দিচ্ছি, ইনফিনিটিভের বিষয়টা আমি একটু পরে বলছি। আমি তোমাদেরকে বলছিলাম যদি সাবজেক্ট একটা থাকে একটা সেন্টেন্সে, আর ভার্ব যদি হচ্ছে কি দুইটা থাকে, স্টার্ট একটা ভার্ব আছে, থিঙ্ক একটা ভার্ব আছে, তাই না? তো এক আকাশে কয়টা সূর্য চলে? একটা সূর্য চলে। যেহেতু একটা সূর্য চলে, এই জন্য আমার এই স্টার্টও স্বাধীন, থিঙ্কও স্বাধীন, বাট দুইটাকে স্বাধীন রাখা যাবে না। যেটা পরে আসছে সেটার সাথে আইএনজি যোগ হয়ে যাবে। যেহেতু এখানে স্টার্ট আছে একটা ভার্ব, তাই না? পরে এখানে আবার কি থিঙ্ক আছে, তো পরে যেটা আসছে সেটার কোনো ভ্যালু আমাদের কাছে নেই, থাকবে না। একটা সাবজেক্টের বিপক্ষে একটা মাত্র স্বাধীন ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করতে পারবো, আর বাকিগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তো একটা সাবজেক্টের জন্য একটা এখানে ভার্ব ব্যবহার করতে পারবো, আর পরে একটা সাথে আইএনজি যোগ করে দেবো। আর মনে করে রাখবা যে কয়েকটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু নোট ডাউন করে দিবা যে শব্দগুলোর পরে সবসময় আর একটা ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন দেখো, এই স্টার্ট একটা আছে, এখানে স্টপ একটা আছে, অ্যাভয়েড একটা আছে, মাইন্ড একটা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি এই কান্ট বা ক্যানট হেল্প একটা আছে, কুড নট হেল্প একটা আছে। এই ধরনের এই যে কয়েকটা শব্দ, এগুলো একটু সবাই একটু নোট ডাউন করে দিবা বা একটা স্ক্রিনশট নিতে পারো। আমি স্ক্রিনশটের কথা মাথায় থাকলে একটু ভালো করে লিখতাম। ধর তাহলে এটা একটু সবাই কেউ একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এদের সরে গিয়েছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো সবাই। তাহলে স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, মাইন্ড, কান্ট হেল্প বা কুডেন্ট হেল্প, এরকম যে শব্দগুলো থাকে, যে ভার্বগুলো থাকে, এরপরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ হয়, এটা মাথায় রাখবা। তাহলে এখানে কি ছিল? স্টার্ট ছিল, তাহলে পরে আরেকটা ভার্ব আসছে, ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? থিংকিং হবে। উত্তরটা এখানে কি হবে? থিংকিং হবে। স্টার্ট, এই যে থিংকিং হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এবার দেখো, দে স্টার্ট থিংকিং হাউ টু নার্স। এই নার্স মানে কি বলতো? নার্স শব্দ থেকে কিন্তু নার্সারি শব্দটা আসে, তাই না? হ্যাঁ, এই নার্স মানে হচ্ছে অনেকটা তোমার কি করা, যে সেবা যত্ন দিয়ে বা লালন লালন করা, এরকম লালন পালন করা, এরকম অর্থে এখানে নার্স শব্দটা কিন্তু ব্যবহার করা হয়। এবার এইটা হচ্ছে সবচেয়ে সহজ। আমি কি বলেছিলাম যে যখন টু থাকবে, টু এর পরে যখন ভার্ব থাকবে, মানে যদি ফ্রেজাল টু না থাকে আর কি, যখন টু থাকবে, টু এর পরে সাধারণত ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। কিন্তু কয়েকটা আছে যার পরে কিন্তু বেস ফর্ম বসে না। যদি টু এর আগে উইথ এ ভিউ থাকে, মানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে কি বি ইউজ টু, গেট ইউজ টু, গট ইউজ টু, হ্যাঁ, বি অ্যাকাস্টম টু, উইথ এন আই টু, এই ধরনের আরো আছে, সাবজেক্ট টু, অবজেক্ট টু, এই ধরনের আছে, আরো কয়েকটা আছে। এরপরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি আসলে যোগ হয়, তাই না? কিন্তু এখানে কিন্তু আমি যেগুলো বললাম তার মধ্যে একটাও নেই, কারণ হচ্ছে টু এর পরে এখানে ভার্বের বেস ফর্ম নার্স বসবে, একটু নার্স। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাই। এখানে এন্ড একটা কনজাংশন আছে, তাই না? দেখো, যখন দেখবা যে একটা কনজাংশন আছে, মানে এন্ড, অর বা বাট আছে, হ্যাঁ, তখন আর যদি দুইটা ভার্ব থাকে, এই নার্স একটা ভার্ব আর এই ব্রিং একটা ভার্ব, তাই না? দুইটা ভার্ব থাকে, অবশ্যই সেই সাবজেক্ট কিন্তু সে এখন একটাকে ধরে করছে, এই যে দে, এই যে দে। তারা কি করে? তারা নার্স করে সন্তানদেরকে, তাই না? এবং ব্রিং দেয়ার চিলড্রেন আপ। আমি এর উত্তরটা বলার আগে এই ব্রিং দেয়ার চিলড্রেন আপটা একটু
একটু একটু তোমাদের একটু বোঝায় আসলে কি এই ব্রিং দ্য চিলড্রেন আপ, এখানে মনে করো চিলড্রেন আপ শব্দটা নেই, এখানে মনে করো যে ব্রিং আপ শব্দটা আসছে। এই যে এই ব্রিং আপ শব্দটার অর্থ কিন্তু, এই শব্দের অর্থ হচ্ছে কি লালন পালন করা। কি করা? লালন পালন করা। এটা প্রিপজিশন এসে যায়, ঠিক আছে? এটা এটা তুলে নেও একটু বা স্ক্রিনশট নিয়ে নিও। এই ব্রিং আপ শব্দের অর্থ হচ্ছে কি লালন পালন করা। ওকে, তার মানে দেখো এখানে বলতে যাচ্ছে they start thinking how to nurse to এবার দেখো যেটা আমি বলছিলাম, তখন দেখো যে and or but আছে, তখন and এর আগের ভার্বটার সাথে যেমন আচরণ হয় and এর পরের ভার্বটার সাথে একই রকম আচরণ হয়। তো যেহেতু আমরা and এর আগের যে ভার্বের সাথে এর সাথে কোনো এসবিআই যোগ করিনি, আইএনজি যোগ করিনি বা কিছুই করিনি, ঠিক তেমনি এখানে ব্রিং এর সাথেও কোনো কিছু যোগ হবে না, এটুকু নিশ্চিত। ওকে, যদি এর সাথে এসবিআই যোগ করতাম, এর সাথে এসবিআই যোগ করতাম, যদি এখানে আইএনজি যোগ হইতো এর সাথে আইএনজি যোগ হইতো। ওকে, এটাকে প্যারালেলিজম বলে। এটাকে কি বলে? প্যারালেলিজম। তার মানে দুই পাশে সমান থাকবে। হ্যাঁ, এন্ড আর বাটের দুই পাশে কি থাকবে? সমান থাকবে। যদি সাবজেক্ট দুইটা না থাকে আর কি, সাবজেক্ট এখানে একটাই, দে দে। ওকে, তাহলে দেখো they start thinking how to nurse and bring their children up। তাহলে বুঝতে পারছো এখানে ব্রিং এর জন্য পরিবর্তন হলো না, কিসের জন্য বুঝতে পারছো? আমার একটু বলো যদি বুঝে থাকো। রাসেল হোসেন, রাসেল হোসেন তো হাসি। ও রাসেল হোসেন, চিনতে পেরেছি, রাসেল হোসেন আমার স্কুলে। আচ্ছা আমাকে একটু বলো যে এটুকু বুঝতে পারছো কিনা, এখানে জি নাম্বার পর্যন্ত, জি নাম্বার পর্যন্ত বুঝলে দেখো যে জি ডান। যদি যদি বুঝে থাকো তাহলে জি ডান লেখো। এই তো সাবাস। সবাই ডান লেখো, সবাই ডান লেখো, জি সবাই লেখো যে জি ডান, জি ডান, জি নাম্বার পর্যন্ত ডান, তার মানে জি ডান লেখো। বাস শুধু জিডি লেখো, যদি সমস্যা হয় তাহলে শুধু জিডি জিডি লিখতে পারো। এই তো জি ডান, এই তো শিক্ষা দাস খুব সুন্দরভাবে জি ডান লিখেছে। ওকে, সোমাত লিখেছে জি ডান। ওকে ওকে, ওকে ওকে, আচ্ছা দেখো ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখো, তাহলে ব্রিং আপ মানে কিন্তু লালন পালন করে, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে দেখো, দে স্টার্ট থিঙ্কিং হাউ টু নার্স এন্ড ব্রিং দেয়ার চিলড্রেন আপ। ওকে, তারপরে এখানে কি বলছে দেখো, দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। এখানে কি বলছে, দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। এখানে রিমেইন মানে থাকা, রিমেইন শব্দটার অর্থ হচ্ছে থাকা, মনে রাখবা। তোমরা এখানে উত্তর বলো। দেখো যে মানে এখানে কারা, তারা 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 চিলড্রেন কে বলেছে, আগে লাইনে কি চিলড্রেন বললো না? চিলড্রেন হচ্ছে বাচ্চা, আচ্ছা মানে বাচ্চারা, একজন না কিন্তু। চাইল্ড হচ্ছে এখানে, এই চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, তাই না? এই চাইল্ডের বহুবচন চিলড্রেন, অনেকে চাইল্ডস দিয়ে ভুল করো, চাইল্ডস দিয়ে ভুল করা যাবে না। এই চাইল্ডের যে প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমরা একটু বড় হবা, চাকরি বাকরির পরীক্ষা দিবা, তখন তোমার প্রশ্ন আসতে পারে যে চাইল্ডের তোমার প্লুরাল ফর্ম বা বহুবচন কি, তখন তোমাকে, তুমি যদি চাইল্ড লেখো তোমার মার্কস শেষ, ওইখানে শেষ, ঠিক আছে? বরং মার্কসও পাবা, আবার নেগেটিভ নেগেটিভ মার্ক খাবা। এখন দেখো, তো যেহেতু এখানে চিলড্রেন দেরকে বোঝাইছে, চিলড্রেন মানে কি বাচ্চারা আর কি, হ্যাঁ বাচ্চারা বা শিশুরা, শিশুরা, তো তাদের এই প্রোনাউন এখানে দে ব্যবহার করা হয়েছে, দে দে।
দেখো দে রিমেইন সেফ, তারা কি থাকে, নিরাপদে থাকে। কোথায়? আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতাদের হেফাজতে আর কি। তার মানে শিশুরা নিরাপদ থাকে কাদের হেফাজতে? তাদের পিতামাতাদের হেফাজতে। হ্যাঁ, সিন্স বার্থ মানে কি জন্ম থেকে, এক কথায় জন্ম থেকে শিশুরা পিতামাতাদের বা পিতামাতার হেফাজতে কি থাকে, নিরাপদ থাকে। তো যেহেতু এখানে দে দে মানে কি, তারা, তাই না? এবার এখানে উত্তরটা কি হবে তোমরাই বলো, তোমরাই বলো এখন উত্তরটা কি হবে। 8 নম্বর উত্তর কি হবে তোমরা বলো, আমি বলবো না। 8 নম্বর উত্তর কি হবে তোমরা বলো, আমি বলবো না। এই পাউরুটি নিয়ে কিদের গেছে, যা তো যা, দ্রুত যা। তোমরা একটু উত্তর লেখো, হ্যাঁ একটু উত্তর লেখো, আমি একটা কাজ করছি। ওই মাখন মাখন ওলাটা নিয়ে আসবে। এই উত্তরকে বলতে পারছে না, পারে না এরা। বলো 8 নাম্বারের উত্তর কি হবে বলো। এখানে রিমেইন, রিমেইনের কি কোনো পরিবর্তন হবে নাকি এস বেস যোগ হবে নাকি প্যাসিভ হবে বলো। তারা সেফ থাকে, হ্যাঁ মানে তারা নিজেরাই সেফ থাকে। হ্যাঁ এই তো শাওদা হোসেন শেফা বলছে রিমেইন, তাসনিম তুলি বলছে রিমেইন। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে এই তো গুড, সাবাস সাবাস, মানে বুঝতে পারছো তো তাহলে। হুম, এখানে মূল ভার্ব বলতে এটা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য আমি আমার কোচিং এ পেইড বেসে বোঝাইছি অলরেডি। আমি বোঝাই দিবানি সময় থাকলে মূল ভার্ব। আচ্ছা দেখো, তারপরে দেখো, তারপরে এখানে কি বলছে যে প্যারেন্টস নেভার মাইন্ড, হ্যাঁ নেভার মাইন্ড টেক পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং। এইখানে আপব্রিঙ্গিং বলতে বোঝাচ্ছে লালন পালন। রাখো এখানে, রাখ ওইখানে রাখ। এই দেখো আপব্রিঙ্গিং বলতে এখানে বলছে লালন পালন মানে কি, আর পেইন মানে হচ্ছে কষ্ট, তাই না? প্যারেন্টস নেভার মাইন্ড, একটু আগে বলছিলাম যখন স্টার্ট থাকে, স্টপ থাকে, অ্যাভয়েড থাকে, মাইন্ড থাকে, কান্ট হেল্প থাকে, এগুলো যখন থাকে এরপরে যে ভার্বটা সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই না? তাহলে এখানে কি আছে, টেক আছে, তাহলে মাইন্ডের পরে এখানে কি যোগ হবে, আইএনজি যোগ হবে, তাই না? এই যে টেক এর সাথে আইএনজি যোগ হবে। এইখানে একটা বিষয় লক্ষণীয় যে যেসব ভার্বের শেষে হ্যাঁ ই থাকে সেই ভার্বের শেষে ইটা তুলে দিতে আইএনজি যোগ করতে হয়, দু একটা ব্যতিক্রম ছাড়া। ওকে, যেহেতু এখানে টেকের সাথে ই আছে এই জন্য এই ইটা তুলে দিয়ে এখানে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে যে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং। এই অফস্প্রিং বলতে তাদের উত্তরসূরি বা বংশধরদেরকে বোঝায়, মানে বা তাদের বাচ্চা কাচ্চাদেরকে বোঝায় আর কি। মানে পিতামাতারা কখনোই কি করে না, তাদের সন্তান বা সন্তানদের বলতে পারো, তাদের সন্তানদের জন্য বা লালন পালনের জন্য যে কষ্ট হয় সে কষ্ট সংবরণে কখনোই তারা কিছু মনে করেন না, হ্যাঁ কখনোই মনে করেন না, নেভার মাইন্ড, তারা মনে করেন না। দেখো উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। এবার দেখো এটা একটু বুঝতে হবে, এই শেষ লাইনটা একটু বুঝতে হবে, এখানে একটু ঝামেলা হতে পারে। দেখো আচ্ছা আমি এটা বলার আগে কি একটু উত্তরটা বলতে পারবো যে অফেন্ডের এখানে কি হবে, কেউ বলো, এটা বলো, এটা আমি একটু ব্যাখ্যা দেবো, এটা বলো অফেন্ডের এখানে কি হবে। এই অফেন্ড মানে হচ্ছে কষ্ট দেওয়া, হ্যাঁ উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস মানে আমরা কখনোই আমাদের পিতামাতাদের কষ্ট দিই না, বাট এরকম এখানে বলতে চাইনি ওরা, ওরা এমন বলতে চাইছে যে আমাদের কখনোই আমাদের পিতামাতাদের কষ্ট দেওয়া উচিত না। এখন বলো তো এখানে উত্তরটা কি হতে পারে, বা কখনোই কষ্ট দেব হ্যাঁ দেওয়া উচিত না, এরকম একটা অর্থ আসবে। এখন বলো, কেউ যদি পারো এই লাস্ট এটা বলো।
লাস্টটাকে পারবা পারবা এখানে পারলে বলো। লাস্টেরটা উত্তর কি হতে পারে বলো। বলো 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 বলো। লাস্টের উত্তরটা কেউ যদি বলতে পারো, এখানে অফেন্ড কি এভাবে থাকবে নাকি পরিবর্তন হবে নাকি কোনো কিছু হবে সেটা বলো আমাকে। না কেউ পারবে না, আমারই করে দিতে হবে, বুঝতে পারছি। দেখো খেয়াল করো, এইখানে বলছে যে উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, মানে এত কিছু যে বলা হয়েছে এর আগে কি বলা হয়েছে যে পিতামাতারা আমাদের জন্য কি করে না করে, তাই না? তো আমাদের জন্য যখন এত কিছুই তারা করে, যেহেতু আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই কি আমাদের তাদের কষ্ট দিয়ে কখনো উচিত? তারা আমাদের জন্য কষ্ট করে, আমাদের বড় করে, লালন পালন করে, আমাদের খাওয়ান তারা, তাই না? তো যেহেতু তারা আমাদের জন্য এত কিছু করেন, আর এই শেষ লাইন একটা প্রত্যাশা রাখা হয়েছে। কি প্রত্যাশা? একটা প্রত্যাশা রাখা হয়েছে, যেহেতু তারা আমাদের জন্য এত কিছু করেন, তাই পিতামাতাদের বা আমাদের যারা পিতামাতা আছেন তাদেরকে কষ্ট দেওয়া কখনোই উচিত না, তাই না? এইটা হচ্ছে প্রত্যাশা এই লাইনে। আর যেহেতু আমাদের কোনটা করা উচিত বা উচিত না এরকম যখন কথা আসে, তখন উচিতের অর্থ হচ্ছে কি শুড, উচিতের অর্থ কি শুড। ওকে, এইবার যেহেতু আমাদের কখনোই উচিত না, আর যখন আমরা শুড আনবো, শুডের পরে কোনো অফেন্ড দেবো না, ওই যে নেগেটিভ যে ওয়ার্ডটা আছে এর আগে, এটা এখানে আমরা এখানে বসাই দেবো। যদি এখানে নট থাকতো নট বসাতাম, নেভার আছে নেভার বসাচ্ছি, তাহলে শুড নেভার, শুড নেভার। এবার তোমাদের একটা নিয়ম বারবার শেখানো হয়েছে, যখন কোনো মডাল অক্সিলারি আসে, তার মানে কি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, এইগুলা যখন থাকে তখন সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। তারপরে আমাদের শুডের পরে এখানে নট থাকুক বা না থাকুক, নেভার থাকুক বা না থাকুক, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তার মানে এখানে অফেন্ডই বসবে, শুধু আগে একটা শুড যোগ হবে আর নেভার এখান থেকে এখানে জাস্ট আনতে হবে। দেখো বুঝতে পেরেছি কিনা, যদি বুঝতে পারো আমার বলো। আর আজকের এসব টেকনিক্যাল ইস্যুস আসছে সামনে, সেগুলা সলভ করবেন ইনশাল্লাহ নেক্সট দিন। ওকে, প্রথম দিন নিচ্ছি তো আসলে বুঝতে পারছি না আমার সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা বা কোনো জায়গায় কমতি আছে কিনা, তারপরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলো, একটু কমেন্ট করো দ্রুত যে এটা বুঝেছো কিনা। যদি বুঝে থাকো আমার বলো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি এটা ব্রেকিং নিউজ, জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এইচএসসি 26-এর বোর্ড পরীক্ষা, এটা কি নিশ্চিত? এর সোর্স কি? বলো, এটা সোর্স কি? এটা যে হবে, এটা তো সোর্স দিতে হবে। কোন টিভি? ও আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট টিভি, তাই তো? তো যতই জুনের শেষ দিকে হোক, মনে হচ্ছে যে অনেক সময় হাতে, বাট আসলে না, দেখতে দেখতে চলে আসবে। আর তোমাদের যদি এই রেসপন্স করো শেষেরটা বুঝেছো কিনা। আর এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, হ্যাঁ, এটা কিন্তু গতবার দেখিছো যে লাস্ট যেবার হলো, দেখলে না যে কি একটা অবস্থা, মানে 100 জনের মধ্যে 50 জন নাই হয়ে গেছে। তো এরকম যাতে না হয়, এজন্য প্রস্তুতি খুব কঠোর ভাবে নিতে হবে।
বুঝছো? আচ্ছা শেষেরটা আরেকবার বলছি। ওকে দেখো, শেষেরটা বোঝাতে কিন্তু বলছি সবাই। ওকে দেখো এখানে কি আছে, উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। হ্যাঁ, এখানে এখানে কিন্তু একটা লাইন দেওয়া আছে, লাইনটা যদি এভাবে রাখা হয় এই লাইনটা সঠিক, কিন্তু প্রশ্নে আমার এই লাইনটা আসলে চাইনি। আমি আগেই বলেছি, যেহেতু এখানে পিতামাতার অবদান নিয়ে কথা বলা হয়েছে, যেহেতু পিতামাতা আমাদের জন্য অনেক অবদান রাখে, এই সমস্ত একমাত্র এই লাইনটা ছাড়া এইখানে যতগুলো লাইন আছে সবগুলো পিতামাতার অবদানকে বোঝাইছে। ওকে, মানে পিতামাতা আমাদের কিভাবে, আমাদের জন্য কি করেন, আমাদের জন্য কষ্ট করেন, তাই না? বা আমাদের লালন পালন করতে তারা কোনো কষ্টকে কষ্ট মনেই করেন না, এরকম বোঝাইছে। এবার শেষ লাইনে বলেছে যে আমাদের কখনোই কি করা উচিত না, উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, কখনোই আমাদের পিতামাতাকে আমাদের কষ্ট দেওয়া উচিত না। এখানে অফেন্ড মানে হচ্ছে কষ্ট দেওয়াকে বোঝাইছে। অফেন্ড মানে কি, কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া, হ্যাঁ, বা আঘাত দেওয়াকে বোঝাইছে। কখনোই আমাদের পিতামাতাদেরকে কি করা উচিত না, আঘাত দেওয়া উচিত না, তাই না? এবার এখানে কখনোই না শব্দটা অলরেডি আছে, দেখো এই যে কখনোই না, নেভার মানে কি, কখনোই না। ওকে, নেভার মানে কখনোই না, এই শব্দটা এখানে আছে, কিন্তু উচিত শব্দটা এখানে নেই। তাহলে উচিত শব্দটা কি এখানে, শুড অফেন্ড, শুড। এবার অনেকেই বলবে যে এখানে নেভার তো এই পাশে আছে, তাহলে এখানে সরাসরি অফেন্ড দিয়ে দিই। শোন একটা কথা বলি, এই যখন দেখবা যে শুডের সাথে আমরা কোনো নেগেটিভ ওয়ার্ড লাগে এমন বলতে কোনো কিছু বোঝায়, শুড শুধু শুড না, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, আসলে নেগেটিভ ওয়ার্ডটা এর পরে হয়, সুরের আসলে পরে হয়। তাই আমরা কি করেছি, এই নেভারটা কি করেছি, যে সুরের পরে আমরা এখানে নেভারটা এনেছি। ওকে, নেভারটা এখানে এনেছি, তার মানে এখানে বিষয়টা কি হয়েছে, আমি সুরের পরে এখানে নট বা নেভার আমি আনবো, এই জন্য এখানে নেভারটা এখানে এক্সট্রা এখানে আনতে হয়েছে। বাট শুডটা কিসের জন্য আনতে হয়েছে, উচিত অর্থে আনতে হয়েছে, উচিত বা উচিত না অর্থে আনতে হয়েছে। দেখো, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, উই শুড এখানে নেভার, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, কখনোই আমাদের পিতামাতাদেরকে কি করা উচিত না, বলো, কষ্ট দেওয়া উচিত না। তো এরকম কষ্ট দেওয়া উচিত না এরকম কথা আনতে গেলেই এখানে উচিত অর্থে শুড আনতে হবে। আর নেভারটা আমি কি বলেছি, সেটা শুডের পরে হবে, এই জন্য শুডের পরে এখানে নেভারটা দিয়েছি। যদি এখানে শুড না থাকতো, নেভারের জায়গায় ঠিকই থাকতো, কিন্তু যেহেতু এখানে কিন্তু শুড আমি এনেছি, এই জন্য আমরা কি করবো, যে শুডের পরে নেভারটা দিয়ে দেবো। অনেকটা এমন, ঠিক আছে, যে তুমি ছোট মানুষ মনে করো যে নেভার হচ্ছে ছোট ছোট মানুষ, ওকে, আর শুটটা হচ্ছে বড় মানুষ। এবার তুমি কি করবা, ছোট মানুষটাকে একটু আগে দিয়ে তুমি খেয়াল রাখছো পিছন থেকে, এরকম বোঝাইছে বিষয়টা। ওকে, শুট নেভার হবে এখানে। দেখো বুঝতে পারছো কিনা বলো, যদি বুঝে থাকো আমার বলো। এখন বুঝেছো কিনা বলো। একটু রেসপন্স করো। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আজকে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাসটা ছিল, আমি দেখবো যে এখানে একটা পরীক্ষামূলক একটা ক্লাস বলতে পারো, যে এখানে কি ত্রুটি বিচ্যুতি আছে, আমার টেকনিক্যাল কি ইস্যুজ আছে, নেটওয়ার্কের কি সমস্যা আছে, আমি দেখবো। দেখার পর ইনশাল্লাহ নেক্সট দিন আরো একটু লং করব, হ্যাঁ একটু লং এ নিব।
আর তোমরা, আমি আর একটা দুইটা দিন রাইট ফ্রম অ্যাবাউট দেখাবো, হ্যাঁ? দেখানোর পরে থ্যাংক ইউ, অল ডান, ওকে, ঠিক আছে। এখানে রাইট ফ্রম অ্যাবাউট যে রুলস গুলো আছে, রুলস গুলো যদি একটু পারা যায় আর কি, একটু আমি যেগুলো দিয়েছি ওর বাইরে দেওয়া লাগবে, যাওয়া লাগবে না, ঠিক আছে? 25টা মতো রুলস দিয়েছি, একটাও বাইরে থেকে বা এক্সট্রা দিইনি। সবগুলো হচ্ছে কি যেগুলো আসার মতো, বা এতদিন ধরে যে আমি পড়াইছি আর কি, সেই অভিজ্ঞতার আলোকে আমি রুলস গুলো নিজের মতন করে বানাইছিলাম, হ্যাঁ? ওই রুলস গুলো আসলে যারা একটু বোঝার চেষ্টা করবে, মুখস্থ করতে হয় না রুলস। আসলে রুলস মূলত হচ্ছে আমাদের একটু জানতে হয়, একটু বুঝতে হয়, হ্যাঁ? বুঝে সেটা অ্যাপ্লাই করতে হয়। আমি যদি সারা জীবন রুলসে মুখস্থ করে যাই, প্র্যাকটিস করি না করি, তাহলে কিন্তু হবে না। মনে রাখবা যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।